বিলেত যাবার আগে সত্যেন একদিন কিশোরী জ্ঞানদাকে উস্কানি দেওয়ার জন্য দিগম্বরী সেই আশ্চর্য কাণ্ডের কথা বলছিলেন। আমার দিদি ঠাকুরন কি দোষী মেয়ে ছিলেন সে তোমরা ভাবতেও পারবে না গেনু। কিছুদিন ধরেই তার কানে আসছিল দাদামশাই নাকি ইদানিং বেলগাছিয়া ভিলায় সাহেব মেমদের সঙ্গে পানাহার করেন, মুসলমান বাবুর্চির রান্না মাংস খান। ঠান দিদি প্রথমে বিশ্বাস করেননি। শুনতে শুনতে উত্তক্ত হয়ে একদিন ঠিক করলেন স্বচক্ষে দেখবেন কি হয় সেখানে। তখনকার পর্দানসীন গৃহবধূর পক্ষে কি দুঃসাহসিক কাণ্ড ভাবো। ওরে বাবা, আমার তো শুনেই বুক ঠিপ ঠিপ করছে। জ্ঞানদা জানতে চান, ঠান দিদি একা একাই গেলেন সেখানে? না, সঙ্গে নিলেন আমার মা আর অন্তঃপুরে দুই একজন মহিলাকে। হলুদ পাড় লাল সাটিনের ঘেরাটোপ দেওয়া ঠাকুরবাড়ির 3টি পালকি গিয়ে থামল বেলগাছিয়া ভিলায়। মা তো তখন খুব ছোট। পরে মায়ের কাছে শুনেছি সেদিন নাকি ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর কি হলো, কি দেখলেন সেখানে? পালকির ঘেরাটোপ ভেঙে বেরিয়ে যা দেখলেন তা জীবনে দেখেননি বেচারি ঠান দিদি। আলোয় আলোয় রাতকে দিন করে ফেলা হয়েছে বেলগাছিয়া ভিলায়। ফোয়ারা আর নগ্নিকা নারী মূর্তি দিয়ে সাজানো বাগান, বিশাল স্তম্ভ ও বিরাট দালানের অসাধারণ কারুকার্য ভেদ করে দিদি ঠাকুরন যখন সদল বলে ঢুকে পড়লেন হলঘরে, সে এক দৃশ্য। কাচের গিলাসের ঠুংঠাং শব্দ, বেলোয়ারি ঝাড়ের ঝলকানি ও মহার্ঘ বিদেশি আসবাবের মাঝখানে নৃত্যরত নারী পুরুষেরা হঠাৎ থেমে গেল। ঠান দিদি দেখলেন সত্যিই মুসলমান বাবুর্চিরা টেবিলে টেবিলে মাছ মাংসের নানা পদ পরিবেশন করছে, আর সাদা সাহেবগুলো বেহায়া মেম সাহেবদের কোমর জড়িয়ে নাচছে। আর স্বয়ং দ্বারকানাথকে দেখে তার চক্ষু স্থির হয়ে গেল। মদের গেলাস আর অন্য হাত এক গরি মেমের কোমরে রেখে ইংরেজি গানের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে তিনি নাচছেন। এই অভাবনীয় দৃশ্যের সামনে স্তম্ভিত দাঁড়িয়ে থাকতে থাকতে দিদি ঠাকুরনের মাথায় আগুন জ্বলে উঠল। বালুচরি ঘুমটার আড়াল থেকেও ঠান্ডেদের রণচণ্ডী মেজাজ বোধহয় টের পেলেন দাদামশাই। এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেন। তারপর এগিয়ে এসে ক্রুদ্ধ পত্নীকে সামলানোর চেষ্টা করতেই তীব্র ঘৃণা দৃষ্টিতে তাকে বিদ্ধ করে সদম্ভে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন দিদি ঠাকুরন। তাহলে ঠান দিদি এই বাড়ির সবচেয়ে সাহসী স্ত্রীলোক? দা বলেন, আমি তার মতো হতে চাই। তুমি একচুল বেচাল কিছু করলেই সংসর্গ ত্যাগ করব, সাবধান থেকো। সত্যেন হেসে বলেন, আমি ভুল করলে সত্যি কি তুমি তার মতো কঠোর হৃদয়া হতে পারবে? তিনি এর পরেও কি করেছিলেন জানো? দাদামশাই যখন নিত্য পূজার অধিকার হারালেন তখন দিদি ঠাকুরানীর মনে প্রশ্ন এলো, স্বামী সংসর্গ করলে তিনিও কি ধর্মচ্যুত হবেন না? তখন তিনি ব্রাহ্মণদের পরামর্শ নিয়ে ঠিক করলেন স্বামীর যত্ন আত্তি করবেন, তারপর স্নান করে শুদ্ধ হবেন, কিন্তু রাতে স্বামী সংসর্গ করবেন না। ও মা, সে কি গো, তোমাদের গোঁড়া সংসারে দিদি ঠাকুরানী এমন কাজ করলেন কি সাহসে? জ্ঞানদা অবাক হন। সত্যিন জ্ঞানদার মাথা নিজের বুকে টেনে নিয়ে বলেন, তার যা সাহস ছিল সে তোমাদের নেই গেনো। তিনি ক্রমশ দাদামশাইয়ের অন্দরে প্রবেশ বন্ধ করে দিলেন।
তার জন্য নির্দিষ্ট হলো বৈঠকখানা ঘরের একটি শয্যা, আলাদা রান্নার ব্যবস্থা হলো তার জন্য। ঠান দিদি আর দাদামশাইয়ের সংসারের হাঁড়ি ভিন্ন হয়ে গেল। 12 বছরের জ্ঞানদা অবাক হয়ে বলেছিলেন, ই মা, স্বামীকে আলাদা করে দেওয়া কি ভালো? মেয়ে মানুষের এমন অধর্মের কাজ করতে বাধলো না? দেখো গেনু, ধর্ম অধর্মের বিচার করা বড় কঠিন। সত্যেন সেদিন বলেছিলেন, আমার দিদি ঠাকুরানী ভোর 4টে থেকে পুজো শুরু করতেন, সপাক নিরামিষ আহার করতেন। এক বামুন ঠাকুর তার পুজোর ও রান্নার উপকরণ গুছিয়ে দিত। একাদশীতে ফলমূল খেয়ে কাটাতেন, উপোসও করতেন কোনো কোনো একাদশীতে। তার সাত্ত্বিক জীবনের সঙ্গে দাদামশাইয়ের ভূমিকা মেলাতে পারেননি বলেই স্বামী সহবাসের সুখ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। স্বামীর চেয়েও তার কাছে বড় ছিল ধর্ম। সাধুবার আবার একাদশী কি? জ্ঞানদা আরো অবাক হয়ে সেদিন বলেছিলেন, শুনেছি দিদি ঠাকুরন বিশ্বাস করতেন তাঁর উপোসে স্বামীর অমঙ্গলের চেয়ে মঙ্গলই হবে বেশি। কারণ স্বামীর কল্যাণের জন্যই তো তার ব্রত পালন। সেই অনুরক্ত পত্নী কেন এত কঠোর হয়ে উঠলেন সেটাও তো ভেবে দেখতে হবে জ্ঞানদা। এসব পুরানো কথা ভাবতে ভাবতেই ক্লান্তিতে একটু চোখ বুজে এসেছিল সত্যেনের। ঘুমের চটকা ভাঙল জ্ঞানদার কোমল করস্পর্শে। অন্য মেয়েরা কখন চলে গেছে। স্নান সেরে মেহে তাঁতের নীলাম্বরী শাড়ি পরেছে জ্ঞানদা। খোপার বকুল ফুলের মালা থেকে আসা গন্ধ সদ্য প্রবাস ফেরত সত্যেনকে যেন বাংলা মাটির পক্ষ নিয়ে স্বাগত জানাচ্ছে। ঘরের নিভৃতে আর জ্যাকেট গায়ে দেননি জ্ঞানদা, কিন্তু আদুল গায়েও তিনি আর থাকতে পারেন না। তাতে নিজেকে কেমন গ্রামীণ মনে হয়। পাতলা মলমলের সেমিজের উপর তিনি সুন্দর পরিপাটি করে শাড়ি জড়িয়েছেন। সামান্য আতর তার সাজকে আরো মোহময় করেছে। যাকে তিনি এই প্রাসাদের চৌহদ্দি থেকে বার করে বোম্বাই নিয়ে গিয়েছিলেন, এমে সেমে নয়। জ্ঞানদার কোমর জড়িয়ে ধরে সত্যেন বলেন, মনে পড়ে জ্ঞান, বোম্বাইতে আমাদের সেই প্রথম ডিনার পার্টিতে তুমি কি করেছিলে? আহা, তখন আমি সবে চৌকাট পেরোনো 14 বছরের এক বাঙালি বউ। আমি কি করে গোড়া সাহেবদের কায়দা কানুন বুঝবো? আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম টেবিলে খাবার দাবার সব সাজিয়ে দেবো অতিথিদের জন্য, কিন্তু আমি টেবিলে বসবো না। ফিরিঙ্গিদের সঙ্গে একসঙ্গে খানা পিনার কথা ভাবতেই পারিনি। আর সেই গোড়া সাহেবটা যেই আমার হাত তার হাতের মধ্যে নিয়ে টেবিলের দিকে টেনে নিয়ে যেতে চাইল, আমি ভাবলাম কি অসভ্য লোক রে বাবা, হাত ছাড়িয়ে দিলেম ছুট। তারপর সেই বন্ধ দরজা খোলানোর জন্য আমাকে কম সাধ্য সাধনা করতে হয়নি। সত্যেন হাহা করে হেসে ওঠেন। সেদিনের জন্য আমি তোমাকে দোষ দিই না, কিন্তু পরে তুমি যে ক্রমশ আদব কায়দা শিখে নিয়ে প্রথম ভারতীয় সিভিলিয়ানের যোগ্য স্ত্রী হয়ে উঠেছ, সেজন্য আমার গর্ব হয়। সেদিনে সেই লজ্জাবতী ভীরু বালিকার মধ্যে এখন সত্যেন উদিত সূর্যের মতো এক নতুন নারীকে আবিষ্কার করেন। প্রবল আশ্লেষে ষোড়শী পত্নী জ্ঞানদাকে জড়িয়ে ধরে চুম্বন করেন তিনি। আহ, ছাড়ো না, তুমি কি ছেলে মানুষ হয়ে গেলে? জানলা দরজা সব খোলা, এখনই যে কেউ এসে পড়বে। জ্ঞানদা লজ্জা পান। সত্যেন বলেন, কি বলেছিলাম মনে নেই বউ? কত কি বলেছ, কোন কথাটা বলছো কি করে বুঝবো এখন? জ্ঞানদা কটাক্ষ করেন। সেই যে বিলেত থেকে চিঠিতে লিখেছিলাম, তুমি যে পর্যন্ত বয়স্ক, শিক্ষিত ও সকল বিষয়ে উন্নত না হইবে, সে পর্যন্ত আমরা স্বামী স্ত্রী সম্বন্ধে প্রবেশ করিব না। জ্ঞানদার মনে পড়ে
সেই রাতের পর রাত জোড়াসাঁকো বাড়ির ছাতে নিরালা জ্যোৎস্নায় ঘুরে বেড়াতে বেড়াতে তিনি স্বামীর এইসব কথার মানে খুঁজেছেন। বালিকার মনে অজানা ভয়, স্বামী কেন তাকে পুরোপুরি গ্রহণ করছেন না, কেন শুধু ওপর ওপর আদর করে দূরে সরে যান, কেন লেখেন, আমরা স্বাধীনতাপূর্বক বিবাহ করিতে পারি নাই, আমাদের পিতামাতারা বিবাহ দিয়াছিলেন। তবে কি এখন সেই পরম লগ্ন এসেছে? জ্ঞানদা নববধূর মতো রাঙা হয়ে ওঠেন, বলেন, সে কথা এখন কেন? বউ, এখনই তো সময় সে কথা বলার। সত্যেনের গলা আবেগে কেঁপে ওঠে। এই সেই দাম্পত্যের নির্জন ঘর, এই সেই পুরাতন প্রণয় প্রার্থী, এই সেই স্থগিত ফুলশয্যার পালঙ্ক। আজ আর তুমি নিছক গৃহবধূ নাও। হে স্বাধীনা, আজ আমি মিলন প্রার্থী। আমার আবেদন কি মঞ্জুর করবেন দেবী? এই অভাবিত মুহূর্তে কি করবেন ভেবে না পেয়ে জ্ঞানদা সত্যিনীর বুকে ঢলে পড়ে বলেন, যাও, আর নাটক করতে হবে না। সত্যেন তীব্র কামনায় তার কোমর জড়িয়ে ধরেন, লজ্জানত মুখ তুলে ঠোঁটে প্রগাঢ় চুম্বন করেন। বহু প্রতীক্ষিত সেই মুহূর্তে দুজনের থরথর শরীর তীব্র আবেগে দলিত মথিত ঘর্ষিত হতে থাকে। গরম বোধ করায় সত্যেন গায়ের ফতুয়া খুলে মেঝেতে ছুঁড়ে দেন। জ্ঞানদার শাড়ি ধুলোয় লুটায়। সত্যেনের অধীর আঙুলগুলি যেন নীড় খুঁজে পায় সিমিজ ঢাকা জ্ঞানদার উদ্ভিন্ন স্তনে। তখন দুজনের শরীরের মাঝখানে একটি সুতোর ব্যবধানও যেন বাহুল্য মনে হয়। সত্যেন বলে ওঠেন, বউ, তোমার এই সেমিজ বস্তুটি বিবাহিতাদের পক্ষে খুব অসুবিধের হবে না? এ নিয়ে তোমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে মনে হচ্ছে। সত্যেনের দুষ্টু বুদ্ধিতে ছদ্মরোষে ঘুষি দেখান জ্ঞানদা। সত্যেন তা দেখে বলেন, সে কি বউ, স্বাধীন হয়ে প্রথমেই স্বামী প্রহার করবে নাকি? গোঁড়া হিন্দুরা তো সে ভয়েই স্ত্রীলোকদের চার দেয়ালে বন্দি করে রাখে। এবার দেখো না কি করি তোমায়, বলে অনেকটা ধাতস্থ জ্ঞানদা হাঁটুর ওপর ভর দিয়ে সত্যেনের দিকে এগিয়ে এসে তার পুরুষালী ঠোঁটের উপর নিজের কোমল ঠোঁট জোড়া স্থাপন করেন। বুঝলেন স্বামী, এই শুরু হলো স্বাধীনা নারীর স্বাধীন অভিসার। দীর্ঘ চুম্বনের পর ঠোঁট তুলে ঘোষণা করেন জ্ঞানদা।